ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এই যে বইটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রান্তিক প্রকাশনের বই এবং 2024 সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো চলতড়িৎ। চলতড়িৎ অধ্যায়ের 1 মার্কের সমস্ত কোশ্চিন আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব 2 মার্কের প্রশ্নগুলো, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। কেউ যদি 1 মার্কের শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে না থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করবো এই সমস্ত কোশ্চেনের মধ্যে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো আমি আলোচনা করার সময় যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু আমি বলে দেবো, তোমরা সেই সমস্ত কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবা। তাহলে কী হবে, ফাইনাল এক্সাম যে দিবে, যখন বোর্ড এক্সাম দিবে তখন কিন্তু এই কোশ্চেনগুলো অনেকটাই তুমি পেয়ে যাবে। অর্থাৎ যে কোশ্চেনগুলো আমি বলবো যে এই সমস্ত কোশ্চেন করে নিও বোর্ড এক্সামের জন্য, সে সমস্ত কোশ্চেন ব্যতীত আর কিছু করার প্রয়োজন হবে না। তো আজকের ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তো কেউ ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে, ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করে দাও। তাহলে কী হবে যে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তাছাড়া যে সাজেশনগুলো আপলোড করবে সেই সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে, তোমাদের অনেকটা হেল্প হবে। তো শুরু করে যাক আজকের প্রথম কোশ্চেনটি রয়েছে, বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো, বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয় নাইক্রোম তার, তাহলে নাইক্রোম তার এর বৈশিষ্ট্য কী হবে? তাহলে নাইক্রোম তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ বা উচ্চ রোধাঙ্ক আমরা লিখতে পারি, ঠিক আছে, আর উচ্চ গলনাঙ্ক। তাহলে উচ্চ রোধাঙ্ক আর উচ্চ গলনাঙ্ক, ঠিক আছে। তাহলে নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি পেয়ে গেলাম? উচ্চ রোধাঙ্ক আর উচ্চ গলনাঙ্ক। এবার আমরা দেখব যে ফিউজ তার রয়েছে, ফিউজ তারের বৈশিষ্ট্য কি রয়েছে। অনেকগুলো এখানে ফিউজ তারের বৈশিষ্ট্য দেখো রয়েছে 3টে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 25% টিন ও 75% সীসার সংকর ধাতু দ্বারা তৈরি সরু পরিবাহী। 2 নম্বর, ফিউজ তারের রোধ বেশি ও গলনাঙ্ক কম হয়। এটা আমরা সবাই জানি যে ফিউজ তারের গলনাঙ্ক কম হয়, খুব অল্প তড়িৎ প্রবাহে ফিউজ তার কিন্তু গলে যায়। 3 নম্বর রয়েছে দেখো, ফিউজ তারকে সর্বদা তড়িৎ বর্তনীর মেল লাইনের লাইট তারের সঙ্গে শ্রেণীতে যুক্ত করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য। আর এই ফিউজ তারের বৈশিষ্ট্যটা বিগত বছরেও কিন্তু এসেছিল এবং সামনে 2025 সালেও আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা এই ফিউজ তারের বৈশিষ্ট্যটাকে ভালো করে নিও, বা হয়তো কোশ্চিন দিতে পারে ফিউজ তারের উপাদানগুলি কী কী, তা লিখে দিবা টিন এবং সীসা। 2 নম্বর কোশ্চিন রয়েছে, মুক্ত বর্তনীর তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও, ঠিক আছে। এটা দেখো 2022 সালে কিন্তু কোশ্চিনটা এসেছে, একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, একদম মারখামারা কোশ্চিন, ঠিক আছে। তো তোমরা এই মারখামারা কোশ্চিনটাকে মোটেও বাদ দিবে না, অবশ্যই কিন্তু বারবার করে নিয়ে। একদম ছোট্ট ডেফিনেশন রয়েছে, দেখো ডেফিনেশনটা কি। মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের ভিতরে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভবের পাত থেকে উচ্চ বিভবের পাতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে। হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর কোশ্চিনটি রয়েছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, 2020 সালে এই কোশ্চিনটা এসেছিল। তড়িৎচালক বল আর বিভব প্রভেদের একটি সাদৃশ্য আর একটা বৈসাদৃশ্য। মানে সাদৃশ্য বলতে মিল এবং বৈসাদৃশ্য বলতে অমিল, মানে পার্থক্য কি রয়েছে। তো প্রথমে দেখো সাদৃশ্যটা, এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে ভোল্ট, তাহলে তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট আর বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, তাহলে দুটোরই একক হচ্ছে একই। বৈসাদৃশ্য, তাহলে অমিল কি কি রয়েছে। তড়িৎচালক বল কাকে বলছে দেখে নাও, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে বিভবের যে পার্থক্য থাকে তাকে তড়িৎচালক বল বলে। বিভব প্রভেদ, বদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে বিভবের যে পার্থক্য থাকে তাকে বিভব প্রভেদ
বলে। তাহলে এই হয়ে গেল সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। আচ্ছা, তারপরে 4 নম্বর কোশ্চিন, বইয়ের দেখো বইয়ের এটা 4 নম্বর কোশ্চিন কিন্তু, ঠিক আছে, এখানকার দাগ নম্বর দেখবে না, বইয়ের সাথে মিলাবে। বইয়ের 4 নম্বর কোশ্চিন, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে এবং এটা 2019 সালে কিন্তু এসেছিল এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। দেখো, R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা 6 গুণ। তাহলে R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। তাহলে R1 এবং R2 এর অনুপাতটা বের করতে হবে। এর সমাধানটা দেখে নাও। R1 রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রা, মানে আমরা I সমান কি জানি, V/R, ঠিক আছে, এটা ওহমের সূত্র থেকে আমরা জানি যে I সমান হয় V/R। তাহলে এখানে I1 যদি বের করতে যায় তাহলে V বাই কি হবে, R1 হবে। এবার এখানে দেখো বিভব পার্থক্য যেহেতু সবার একই রয়েছে, এই দেখো একই বিভব প্রভেদে যুক্ত করা হচ্ছে, তাহলে V এর মান এখানে V থাকলো। R2 রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রা I2 সমান V/R2। এখানে ভিটা কেন দু জায়গাতে V হলো, তার কারণ বিভব পার্থক্যটা একই রয়েছে। এবার দেখো বলেছে যে R1 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা 6 গুণ। তাহলে I1 সমান কি হবে, 6I2। এবার এখানে I1 এর মান আর I2 এর মানটা বসিয়ে দেওয়া হলো, দিয়ে এখানে R1/R2 বের করা হলো। তাহলে 1/6 দিয়ে এটাকে অনুপাতে নিয়ে এলে কত হবে, 1:6। তাহলে অ্যান্সার হয়ে গেল 1:6, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব 5 নম্বর কোশ্চিন। এই যে 5 নম্বর কোশ্চিনটি আলোচনা করব, এটা আগেই বলে দিই, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। যে লেন্জের যে সূত্রটি রয়েছে এটা কিন্তু অবশ্যই 2025-এর জন্য ইম্পর্টেন্ট। এই কোশ্চিনটি কিন্তু অবশ্যই আসবে, দেখে নাও। লেন্জের সূত্র কি বলেছে, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহমাত্রা সর্বদা সেই কারণকে বাধা দেয়। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত কিন্তু তোমরা লিখে নেবে 5 নম্বরের জন্য। এবার 6 নম্বর যে কোশ্চিনটি রয়েছে, ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা। এই যে ভাস্কর ল্যাম্প রয়েছে বা ভাস্কর বাতি রয়েছে, এটার চেয়ে CFL ব্যবহার যে করবো তার দুটো সুবিধা। তার কারণ দেখো, এখানে সুবিধাটা একটু তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে। হ্যাঁ, 1 নম্বর সুবিধা দেখো, যে ব্যয়িত তড়িৎ শক্তি কি হবে, 7 থেকে 9% আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আর ভাস্কর ল্যাম্পের ক্ষেত্রে দেখো, ব্যয়িত তড়িৎ শক্তির 98% তাপ শক্তি আর 2% আলোক শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু এখানে দেখো 7 থেকে 9%। তাহলে এখানে কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি। লিখবে এইভাবে যে ভাস্কর ল্যাম্পে বা ভাস্কর বাতিতে ব্যয়িত তড়িৎ শক্তির 98% তাপ শক্তিতে রূপান্তরিত হয় ও 2% আলোক শক্তিতে রূপান্তরিত হয়। অন্যদিকে CFL এর ক্ষেত্রে ব্যয়িত তড়িৎ শক্তির 7 থেকে 9% আলোক শক্তিতে রূপান্তরিত হয়। একটা হয়ে গেল। দ্বিতীয়টা লিখবে, ভাস্কর ল্যাম্পের গড় আয়ু 1000 ঘন্টা, মানে ভাস্কর ল্যাম্প কতদিন চলতে পারে, 1000 ঘন্টা পর্যন্ত। অন্যদিকে CFL ল্যাম্পের গড় আয়ু 10,000 ঘন্টা। দ্বিতীয় হয়ে গেল। 3 নম্বর লিখলে, ভাস্কর ল্যাম্পে ব্যয়িত ক্ষমতা হচ্ছে 60 ওয়াট আর CFL ল্যাম্পে ব্যয়িত ক্ষমতা হচ্ছে 13 থেকে 15 ওয়াট। ঠিক আছে, হয়ে গেল দুটো। তো আজকের ভিডিওটা এতটাই। এরপরে তোমাদের দীর্ঘ উত্তরভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্ট 3-তে দেবো। হ্যাঁ, এবং কার কার প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানাবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।